শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে। গতকাল তোমাদের বলছিলাম আজকে কার্গিল দিবস। তো কার্গিল দিবস নিয়ে কথা বলতে গেলে না ভিতরটা একেবারে সেই হু হু করে ওঠে। কিন্তু তাও ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রত্যেকেই আমরা জানি কার্গিল দিবস কী ব্যাপার। তো কার্গিলের যুদ্ধ, তো আমি কয়েকটা নাম লিখে রেখেছি, নামগুলো ভুলে যাই। তো সত্যি কথা, কার্গিলের কথা যখন মনে পড়ে তখন ভিতরটা না একেবারে খুব খুব খারাপ লাগে, একদম চোখের সামনে। মানে এই কিছুদিন আগে মনে হয় যেন, তো কদিন ধরেই, মানে এটা 1999, 1999, এবং তখন আমার মেয়ে একদম ছোট। এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু একটা গরম গরম খবর পাচ্ছি যে পাহাড়ে এরকম চলছে, জম্মু কাশ্মীরে লাদাখের সীমান্তে এরকম একটা গণ্ডগোল চলছে। কিন্তু সেটা যে এরকম ভয়ানক একটা যুদ্ধের আকার নেবে, যে যুদ্ধ চলেছিল 2 মাস, 2 মাস 23 দিন, প্রায় 2.5 মাস যুদ্ধ চলেছিল। এবং 527 জন আমাদের সোলজার্স, বীর সেনা, তারা কিন্তু সব চলে যায়। তো তাই মনে মনে ভাবি যে যুদ্ধ কেন, কেন যুদ্ধ, প্রতিটি ক্ষেত্রে যেন যুদ্ধ বন্ধ হয়ে যায়। তো যাই হোক, 1999 2 মে, 2রা মে, সেই লাদাখের সীমান্তে বর্ডারে যে গ্রামগুলো, তারা কিন্তু মোটামুটি ইন্ডিয়ান মিলিটারির সাথে সাথেই এরা থাকে। মানে মিলিটারির যে অ্যাকশনসগুলো বা মিলিটারি চলাফেরা, মিলিটারির সঙ্গেই ওরা কিন্তু থাকে। বর্ডারের গ্রামে যারা থাকে তারা মোটামুটি উত্তাপটা, যেটা আমরা নিচে যারা আছি, পাহাড়ের নিচে, আমরা একদম নিচে, আমরা ঈশ্বরের কৃপা, আমরা যুদ্ধের আঁচ টের পাই না। কিন্তু বর্ডারে কিন্তু যুদ্ধ লেগেই চলেছে। হ্যাঁ, কার্গিলের মতো হয়তো যুদ্ধ না, কিন্তু বর্ডারগুলোতে কিন্তু সবসময় আমরা জানি 2 দিন আগেই গালওয়ানে কী হয়ে গেছে। তো এরকমই মোটামুটি জানা যে কী হচ্ছে না হচ্ছে, কখন একটু ঠান্ডা, কখন একটু গরম, কখন গোলাগুলি চলছে। বর্ডারের গ্রামগুলো কিন্তু বাচ্চা কাচ্চারা সবাই মোটামুটি জানে যে সেনা সৈন্য ওখানেই থাকে, একসাথেই ওরা জীবন কাটানোর মতো ছোট ছোট গ্রাম। তো তার মধ্যে গ্রাম, এদের নাম আমি ভুলে যাই বলে আমি একটু লিখে রেখেছি। তার মধ্যে একটা ছোট্ট গ্রাম, তার নাম হচ্ছে গারকোন ভিলেজ, গারকোন। এবং তাসি নামগিয়াল, এ হচ্ছে ওই ইয়াক মতো যে বড় বড় সেই যাদের ওই লোম কেটে বিভিন্ন রকম ব্যাগ, বিভিন্ন রকম সামগ্রী বানানো হয়। তারপরে এদের আরও অনেক মানে বেনিফিটস রয়েছে। সেই ইয়াক ওর নিজের রয়েছে এবং সেগুলোও চড়াতে যায়। তখন ভোর হয়নি, মানে একদম রাত শেষে, মানে ভোর হব। আর পাহাড়ে ওইরকম ঠান্ডায়, তো সেই তাসি হাতে একটা বাইনোকুলার নিয়ে ও ওদের নিয়ে বেরিয়েছে। এবং এরা এদিক ওদিক ছড়িয়ে পড়েছে ইয়াকগুলো। তো তাদেরকে দেখতে গিয়ে বাইনোকুলারটা হাতে নিয়ে ও নজর করছে যে এরা গেল কোথায়। ইন দ্য মিন টাইম ও দেখছে বেশ 6 জন মতো আমাদের শত্রু দেশ বা আমাদের প্রতিবেশী দেশ, যাই আমরা বলি, এখন বলতে আর কিছু বাধা নেই, কেননা আমাদের প্রতিটি মুহূর্তে মানে জেরবার করছে ওরা। মানে আমরা দেখতেই পাচ্ছি এখন পাহাড়ে কি হচ্ছে। তো এদের পোশাক পরা, মানে ভারতীয় সৈন্যদের পোশাক নয়, প্রতিবেশী দেশের পোশাক পরা 6 জন মতো বাইনোকুলার দেখছে যে ওরা, এবং হাতে যাদের অস্ত্রশস্ত্র, সেইটা দেখে ও ইয়াকদের না দেখে ও যতটা স্পিডে উঠে ওই দিকে গিয়েছিল তার 4 গুণ স্পিডে ও নেমে আসে নিচে। এবং এসে ও সোলজার্স যারা নিচে টহল দিচ্ছিল তাদেরকে জানায় যে এরকম এরকম আমরা দেখে এসেছি। তো খবরটা গেছে ওদের সিওর কাছে, মানে সিও বলতে কমান্ডিং অফিসার যিনি ওখানে ছিলেন, তার কাছে খবর গেছে। তো কেননা বেশিরভাগ ক্ষেত্রে এরাই খবরটা দেয় পাহাড়ে, কেননা এদের কাছে নজরে থাকে সব কিছু। খবর যেতে এরা একটা ছোট্ট একটা গ্রুপ মতো, তাতে 5 জন আর একজন 6 জন, মানে একজন লিডার, তিনি হচ্ছেন সৌরভ কালিয়া। তো সৌরভ কালিয়া কিন্তু সেইবারই ক্যাপ্টেন হলেন, কিন্তু বলা হয় যে 1 মাসের স্যালারিও উনি ড্র করতে পারেননি, ওই সেই মাসেই উনি ক্যাপ্টেন হয়েছিলেন। তো সৌরভ কালিয়ার নেতৃত্বে 5 জনের একটা টিম, মানে 5 জন আর একজন 6 জন, এই 6 জনকে সার্চ জাস্ট দেখে আসবার জন্য, যে এরকম গ্রাম থেকে খবর এসছে, দেখে আসার জন্য যে কী ব্যাপার, কাদের দেখেছে।
তো অবধারিত যে সার্চ পার্টির কাছে কিন্তু সেরকম কিছু থাকে না, সেরকম ওয়েপন্স বা সেরকম কিছু থাকে না। তো ওরা যখন ওপরে গেছে তখন দেখছে যে না, শুধু যেটা খবর এসছে তা নয়, ওটা তো একটুখানি সেই বরফের একটু পোর্শন, তো বিরাট একটা সেই ততক্ষণে অলরেডি নজরে পড়ে গেছে যে বাংকার্স করে ফেলেছে এরা, মানে একেবারে প্রত্যেকটা শৃঙ্গ, মানে মাউন্টেন যে পিকসগুলো কিন্তু যত দূর দৃষ্টি যায় বেশ অনেকগুলো বাংকার্স শুধু করেছে না, ইন্ডিয়ান বাংকার্স, ইন্ডিয়ান যেগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছে, তাতে যা যা কিছু আমাদের ছিল সেগুলো নিয়ে নিয়েছে, এবং বেশ একদিন দুদিনের জিনিস না, বেশ 5-6 মাস ধরে এটাকে করেছে ওরা, মানে একদম গুছিয়ে ফেলেছে সমস্ত, এবং সেটা কিন্তু শৃঙ্গ ওপরে। তো এইটা দেখতে এটা এটা যখন ওর নজরে পড়েছে সেই অবস্থায়, একটু ওটা খুলে দাও তো সে, হ্যাঁ ঠিক আছে। তো এই অবস্থায় যখন নিচে খবর পাঠাবে, নেক্সট প্রসিডিয়ার যখন করবে খবর রাখবে না, ওরা একদম সেই করে উঠে, কেননা ওদের কাছে সার্চ পার্টি হিসেবে গেছে, ওদের কাছে অত সামাল দেওয়ার মতো কিছু নেই, কিন্তু সেই অবস্থায় কিন্তু ওরা ধরা পড়ে যায়। এই 5 জন সৌরভ কালিয়াকে নিয়ে ওদের একটা হেড অন হয়, কিন্তু এরা ধরা পড়ে, এদের তুলে নিয়ে যায় আমাদের প্রতিবেশী দেশ, শত্রু দেশ বলা এখন আমার মনে হয় উচিত, কেননা যা হচ্ছে তার জন্য। তো যাই হোক, ওদের তুলে নিয়ে যায়। এদের ওয়েলেসে কোনো খবরাখবর পাচ্ছে না, সময় গড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু সিও যে কমান্ডিং অফিসার তার কিন্তু টনক নড়েছে যে কী ব্যাপার। তখন সেকেন্ড সার্চ পার্টি পাঠিয়েছে, সেকেন্ড সার্চ পার্টিতে আবার একই ব্যাপার, 5-6 জনের একটা টিম, একজন লিডার, তো তারা আবার গেছে, গিয়ে তখন এদের সঙ্গে একদম ফেস টু ফেস, তখন অলরেডি একজনকে ধরা পড়েছে না, ওরা বুঝতে পেরেছে যে ইন্ডিয়ানরা কিন্তু নজরে এসছে। এইবারে এরা তখন বাকি যারা ছিল গ্রুপ টিম তাদের ফল আউট করতে বলছে, মানে তাদের বলছে তোমরা বেরিয়ে যাও, তোমরা গিয়ে খবর দাও। এই দুজন যারা টিম লিডার ছিল, তারা এদেরকে কাভার ফায়ার করেছে যাতে এরা গিয়ে খবর দিতে পারে, আর এই দুজন ওদের সাথে হেড অন, মানে একদিকে কাভার ফায়ার করেছে এদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য, প্লাস এদেরকে সামলানোর জন্য। ততক্ষণে কিন্তু ওদের নজরে পড়েছে যে প্রচুর সোলজার্স সমস্ত প্রতিবেশী দেশের ঘিরে ফেলেছে, বাংকার্স করে একদম সাংঘাতিক অবস্থা। কিন্তু এতটাই মানে সময় গড়িয়ে গেছে, এতটাই ওদের লোকজন সমস্ত চলে এসছে, এতটাই সমস্ত কিছু ওয়েপন্স, সমস্ত সামগ্রী নিয়ে ওরা রেডি, এদেরকে করা কোনো ব্যাপারই হয়নি। এরা একসাথে বলছে যে 10-12 জনকে এরা এই 2 জন মিলে কিন্তু শেষ করেছে, কিন্তু মারাত্মকভাবে ইনজিওর, এবং আমরা বুঝতেই পারছি যে কীরকম বরফের জায়গা ওটা। ওদের ওই শরীর, মানে পার্থিব শরীর আনা হয়েছে এখানে বোধহয় প্রায় প্রচুর দিন বাদে, তক্ষুনি আনা সম্ভব হয়নি ওয়েদারের জন্য। কতটা মানে ভাবলে কতটা কষ্ট লাগে যে সেই পাহাড়েই রয়ে গেছে তাদের বডি। এবং যাই হোক, এরা এসে খবর দিয়েছে, এবং তারপরে ডাইরেক্টলি খবর গেছে আমাদের গৃহমন্ত্রকে, এরপর যা কিছু শুরু হয়ে গেল। এইবারে যখন ওদের কথা চলছে, আমাদের হোম মিনিস্ট্রি বা সমস্ত বড় বড় মানে সমস্ত মিলিটারি বা আমাদের হোম মিনিস্ট্রি যখন কথা চলছে, ইন দি মেন টাইম এই যে গেছিল যে নচিকেতা, যার নাম আমি প্রথম দিকটায় বোধহয় বলতে ভুলে গেছি, যে প্রথম যে সার্চ পার্টিটা ছিল না, বোধহয় বললাম আমি, প্রথম যে সার্চ পার্টিটা ছিল তার যিনি টিম লিডার ছিলেন, বাচ্চা ছেলে, হ্যাঁ বলেছি যে ক্যাপ্টেন পজিশন পেলেন সেই মাসেই, প্রথম মাসের স্যালারিও উনি ড্র করতে পারেনি, একদম ইয়াং, কে নচিকেত রাও। তো আমরা নচিকেতা বলেই, মানে আমরা সবাই নচিকেতা বলেই তো ওনার নাম আমরা জানি। তো কে নচিকেত রাও, মানে টর্চার, মানে চিন্তা করা যায় না এমন টর্চার তাকে করেছে। প্রথমে তার চোখ উপড়ে নিয়েছে, তারপরে তার মাথা কেটে দেওয়া হয়েছে, তারপরে সমস্ত শরীর, মানে শেষ পর্যন্ত আমি ওর বাড়ির ইন্টারভিউ, মানে মা বাবার ইন্টারভিউ দেখেছি, মানে চোখে জল রাখা যায় না। তো বডিটাও ঠিকমতো যখন এসছে তখন বলা হয়েছে যে ওকে নাকি ওই অবস্থাতেই শত্রু দেশ পেয়েছে, কিন্তু পোস্টমর্টম যখন হয় তখন জানা যায় যে গুলির চিহ্নও ছিল, মানে এইসব তো ছিলই, প্লাস গুলির চিহ্নও ছিল। তো
তো টর্চারের জন্যই এইভাবে টর্চার করে একে শেষ করা হয়েছে। তো যাই হোক, এই অবস্থায় এটা হচ্ছে একটা মারাত্মক ট্রিগার পয়েন্ট। সারা ভারতবর্ষ তখন একেবারে মারাত্মক ভাবে সাংঘাতিক। আমাদের সাধারণ মানুষের কাছে তখন অলরেডি মিডিয়া তখন মারাত্মক, কি বলবো, পাওয়ারফুল তখন মিডিয়া, ভিজুয়াল মিডিয়া, টিভির কথা বলছি। তো আমরাও দেখতে শুরু করেছি তখন, একদম জনসাধারণের একদম চোখের সামনে সব হচ্ছে। তো ইন দ্য মেন টাইম যুদ্ধ লেগে গেল। তো আজকের দিনে সেই যুদ্ধ অ্যানাউন্সমেন্ট হলো। তো এই কার্গিলের যুদ্ধ শুরু হয়ে গেল। তো এরপরে যখন অলরেডি আমাদের একটা প্রতিকূল একটা ব্যাপার ছিল, কেননা ওরা আগেই বললাম যে 5-6 মাস ধরে ওরা শৃঙ্গগুলোকে, মাউন্টেনের পিকগুলোকে ওরা কিন্তু সব আন্ডার কন্ট্রোল করে নিয়েছিল। সে পিকের মধ্যে সব ব্যবস্থা করে নিয়েছিল। আমরা এটা একদম সাধারণ, কমন সেন্স, এটা সাধারণ একটা চিন্তাভাবনা যে আমরা যখন ওপর থেকে এরম নিচ থেকে ওপরে উঠছি, ওরা তো সব দেখতে পাচ্ছে। তার ফলে উঠতে পারছে না, শয়ে শয়ে সোলজার্স, আর তার মধ্যে সব বাচ্চা বাচ্চা ছেলে, আমাদের কলকাতার ছেলেও আছে। তো বাচ্চা বাচ্চা ছেলেরা সমস্ত কিন্তু ওখানে সত্যি গলা আটকে যায়, বলাও সম্ভব হয় না। তো এই অবস্থায় কিন্তু এয়ারফোর্স এগিয়ে আসে এবং এয়ারফোর্স জয়েন করে, ইন্ডিয়ান আর্মির সাথে, ল্যান্ড ফোর্সের সাথে এয়ারফোর্স জয়েন করে। তো তাতে প্রথম যে জেটগুলো যাচ্ছে, এবং তাতে যিনি গেছিলেন, আমি নামটা বলছি, ইনি হচ্ছেন, আমি ভুল বলেছি, আমি প্রথম দিকে যে নাম, এই জন্য নাম আমি লিখে রাখি, আমার ভীষণ নামে গণ্ডগোল হয়। প্রথম যে সার্চ পার্টিটা গিয়েছিল, আমি খুব সরি, আমার বিরাট ভুল হয়েছে নাম বলতে, যাকে ওই রকম মারাত্মকভাবে টর্চার করে যার বডি আমরা ফেরত পেয়েছিলাম, উনি হচ্ছেন সৌরভ কালিয়া। আর এখন যিনি এয়ারফোর্স থেকে যাচ্ছেন, যিনি প্লেন নিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন কে নচিকেত রাও, নচিকেতা বলে যাকে আমরা সবসময়, যার নাম আমরা শুনে থাকবো, বা ইতিহাস এগুলো না। তো নচিকেত রাও বা কে নচিকেত রাও বা নচিকেতা এই এয়ারফোর্স জয়েন করার পর উনি গেলেন। তো অনেকেই গেল, ইনিও গেলেন। এনার প্লেন কিন্তু আগুন লেগে যায় এবং পাকিস্তানের মাটিতে পড়ে, এবং 2 ঘন্টা উনি লড়াই করেছেন। করার পর উনি শেষ অবধি টান একেবারে মারাত্মকভাবে ফেস করেছেন, কিন্তু তারপর আবার সেই ধরা পড়ে গিয়ে 8 দিন ওনাকে টর্চার করা হয়েছিল, এবং এনাকে আবার খুঁজতে পাঠানো হয়েছিল যাকে, তিনি হচ্ছেন অজয় আহুজা। তো এয়ারফোর্সের এনারা। তো ইনিও কিন্তু ইনি অতটা উনিও যে পড়েছেন বলতেও লাগে, কেন ওনার প্লেনও ক্র্যাশ করেছে, ওনারও ইয়েতে, কিন্তু উনি নেই, উনি চলে গেছেন, উনি মারা গেছেন আর শহীদ হয়েছেন। আর এই যার কথা বলছি, কে নচিকেত রাও, একে এরা তুলে নিয়ে গিয়েছিল, পাকিস্তানের, এদের টর্চার করা হয়েছে, 8 দিন রাখা হয়েছে। তারপরে ইন্ডিয়ার থেকে, ভারতীয় হোম মিনিস্ট্রি থেকে এদের বলা হয়েছে যে এর ফেরত না দেওয়া হলে এর এফেক্ট সাংঘাতিক হবে। ফেরত যখন দেওয়া হয়েছে তখন আমরা জানি যে কীভাবে টর্চার হয়েছে। আবার ওই একই কথা যে একে ওরা নাকি এইভাবেই পেয়েছে, কিন্তু দেখা গেছে যে মারাত্মকভাবে টর্চার হয়েছে। তো যাই হোক, এইরকম কন্ডিশনে তখন তো অলরেডি যুদ্ধ লেগে গেছে, 2 দেশের মধ্যে যুদ্ধ লেগে গেছে, এবং চলেছে 2 মাস, আর আমি বোধহয় না, এটা ভুল বলছি, 23 দিন বোধহয়, 2 মাস 23 দিন। আমি নাম্বারটা না, আমি এতে দিয়ে দেবো, লিখে দেবো আমি নাম্বারটা, এক্স্যাক্টলি কতদিন যুদ্ধটা চলেছিল আমি সেটা বলে দেবো। এই যে 527 জন এই যে সেনারা চলে যায়, তো পুরোটাই কিন্তু ওই প্রতিকূল পরিস্থিতি। প্রথম কথা, ওই ওয়েদারে আমাদের ভারতীয় সেনা অভ্যস্ত, কিন্তু কথা হচ্ছে যে ওই স্টিপ, ওই যখন ওরা উঠছে তখন কিন্তু ওরা উপরের শৃঙ্গে,
এবং বলা হয় যে এক একজন সোলজার যখন ওপরে উঠছে, এক একটা ছোটো ছোটো টিম নিয়ে এক একটা শৃঙ্গ জয় করতে, এক একটা মাউন্টেন পিক ওরা যখন নিতে যাবে, সেই সময় ওই রকম মারাত্মক। এবং যখন নিচ থেকে ওরা গেছে, কোনো খাবার দাবার নিয়ে যায়নি, কেননা অতটা ওপরে উঠবে ভারী পিঠে ব্যাগ নিয়ে, যতটুকুও নেবে সেটা খাবার নয়, সেটা গুলি বারুদ, যাতে অ্যাটলিস্ট মানে মেরে আসতে পারে, যাতে পোস্টগুলো আমরা দখল করতে পারি। তার ফলে খাওয়ারও ছিল না, কারণ ওদের মাথায় একটাই ছিল যে আমরা যদি ওখানে পৌঁছাতে পারি, তাহলে রিএনফোর্সমেন্ট যখন যাবে তখন খাবার নিয়ে যাবে, সেটা হবে। কিন্তু কথা হচ্ছে যে এটা অত সহজ ছিল না, মারাত্মক, মানে কি বলবো, মারাত্মক কঠিন ছিল। ওরা যখন পৌঁছেছে, যখন ওরা একেবারে ফাইট হচ্ছে, ততদিনে কিন্তু জল নেই, খাবার নেই, কিচ্ছু নেই। তখন এদের মানে এক একটা টিমের এক এক রকম ঘটনা, এক একটা টিমের। তো এটা আমি বলছি একটা স্পেসিফিক টিমের কথা, যার টিম লিডার, আমি নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না বলে বলছি না, ভুল বলার থেকে না বলা ভালো। উনি ওনার ইন্টারভিউতে বলছেন যে আমি যখন দেখছি আমার ছেলেরা না জল, মানে একটু যদি জলও দেওয়া হয় তাহলে ওরা এনার্জি পাবে, কেননা নিচ থেকে তো কিছু নিয়ে আসা হয়নি, তো মাথায় আমার চলছে মায়ের মতো, টিম লিডার মানে মায়ের মতো। বলছে 5-6 মাস যখন এরা আছে এখানে, পাকিস্তানিরা নিশ্চয়ই রেশনের ব্যবস্থা বা কোনো কিচেনের ব্যবস্থা নিশ্চয়ই করেছে। সত্যিই তাই, স্মোক বোম থাকে, স্মোক বোম, ওইটা মেরে ধোঁয়া হয়, তাতে দেখা যায় না। ওই স্মোক বোম মেরে দুজন, এদের মধ্যে দুজন যে লিডার মতো যারা, তারা দুজন ওই এরা কভার ফায়ার করছে, আর এরা পিছন দিয়ে, গোলাগুলি তো চলছেই, তার মধ্যে এরা ওই পিছন দিয়ে স্মোক বোম ফেলে ফেলে ওরা ওই পিছন দিকে কিচেনের ওখানে গেছে। সত্যি এরা কিচেন তৈরি করেছে, এবং শুধু কিচেন তৈরি করেছে না, তাতে বলছে হালুয়া থেকে শুরু করে, পুরি থেকে শুরু করে, কাজু বাদাম, এই সেই খাবার। মানে উনি ইন্টারভিউতে বলছেন, উনি ফিরে এসেছিলেন, উনি ভালো থাক, ওনার 100 বছর বাঁচুক। উনি বলছেন যে এরা জানে যে হারিয়ে দেবো, একটু পরে আমাদের বিজয় উল্লাস, তখন আমরা খাওয়া দাওয়া করব। কিন্তু সেটা আর হয়নি। ততক্ষণে কিন্তু এক একটা শৃঙ্গ আমরা কিন্তু নিতে শুরু করেছি। তবে নিতে গিয়ে প্রচুর সোলজার্স আমাদের কিন্তু, বাচ্চা বাচ্চা ছেলেরা সমস্ত, কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা মানে মাউন্টেন পিক নেওয়া কতটা কঠিন ছিল, কতটা বিভৎস কঠিন ছিল। কেননা বারবারই ওটা মনে হয় যে এটা মানে 90 ডিগ্রি, মানে এরকম, আমরা যদি এরকম ধরো এরম সোজা হতে হতে এই হচ্ছে 90 ডিগ্রি, এইভাবে পাহাড় চলেছে এরা। তো তার মধ্যে যখন সাংঘাতিক অবস্থা, তখন গোর্খা রেজিমেন্টকে, এবং এই গোর্খা রেজিমেন্ট কিছুদিন আগেই সিয়াচেনের ডিউটি করে এসছে। তা আমি মনে মনে ভাবছিলাম যে এদের তো কোনো ছুটি নেই, এদের কোনো ছুটি নেই। তো সিয়াচেনের মতো জায়গায় গায়ে কাঁটা দেয়, এরা ডিউটি করে সবে ফিরেছে, তাদেরকে ডাকা হয়েছে। গোর্খা, যাদের কথা হিটলার বলেছিলেন যে এই গোর্খা টিমকে যদি আমি পেতাম, আমি পৃথিবী দখল করে নিতাম, এতটাই মানে খুঙ্খার বলে না, এতটা মারাত্মক। তো এই গোর্খা টিমকেও ডাকা হলো। এবং যাই হোক, আমরা তো সেটা জানি যে আমাদের বীর সেনারা সমস্ত শৃঙ্গ আস্তে 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 এক 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 করে দখল করে নিল। এবং এই যে এক্স্যাক্টলি টাইমটা আমি বলতে পারছি না, আমি দেখছি, আমি দেখে যদি ইয়েতে দিয়ে দিতে পারি। এতগুলো মাস চলেছিল, এবং তাতে আমাদের সমস্ত কিছু আমাদের আবার ফেরত চলে আসে। কিন্তু কথা হচ্ছে যে এই এগুলো হওয়ার, মানে এই যুদ্ধ থেমে যাক, এটাই এরকম যেন আর না হয়। মানে কার্গিল অবধি যেন, মানে যা হয়ে গেছে সেটাতে তো আমাদের হাত নেই, কিন্তু আর যেন যুদ্ধ না হয়, এটা কি গ্যারেন্টি আমরা দিতে পারি যে শুধুমাত্র আমাদের সোলজার্সরাই চলে গেছে? ওদের ওখান থেকেও তো শোনা গেছে প্রচুর, আমি আর অত ডিটেলে যাচ্ছি না, প্রচুর। তো তারাও তো কোনো মায়ের সন্তান, তারাও তো কোনো বোনের ভাই, তারাও তো কোনো বাবা, কোনো বাচ্চার বাবা। তো মানুষ তো, আমরা বর্ডার বানাই, কিন্তু কথা হচ্ছে একই তো রক্ত, একই মায়ের পেটের থেকে আমরা জন্মাই, একই ভালোবাসা দিয়ে মা সে নার্চার করে আমাদের। তো এই যুদ্ধ থেমে যাক, এই যুদ্ধ, এই আমার আমার ভাব। এবং যুদ্ধ তো একদিনে বর্ডারে হচ্ছে না, এই যুদ্ধ তো মনে চলে, আগে মনে, এবং সেই মনটা তৈরি হয় বাড়ির থেকে, মানে শহর থেকে, দেশ থেকে, সব জায়গায় যেন এই যুদ্ধ থেমে যায়, আর যেন এরকম
যুদ্ধে আমাদের প্রাণগুলোকে না হারাতে হয়। যখন কার্গিল ওয়ারে যারা চলে গেছেন তাদের, আমি জানি না আপনারা দেখেন কিনা বা তোমরা দেখো কিনা, ইন্টারভিউগুলো যখন দেখি যে একজন সোলজার ছুটিতে এসছিল এবং 13ই মে মানে ছুটিতে এসছিল, সবে বোধ হয় 10 তারিখ না 11 তারিখ ছুটিতে এসছিল, ছুটি বাকি ছিল, কিন্তু সেই অবস্থায় 13th মে তাকে ডেকে পাঠানো হয় এবং তার ঠিক আগেই খবর পেয়েছিল যে বাচ্চা হবে বউয়ের। তো যাওয়ার সময় বলছে তোমার তো ছুটি শেষ হয়নি, তো বলছে আমাকে বুলাওয়া এসে গেছে, যুদ্ধ লেগে গেছে, আমাকে যেতে হবে, ভারত মার প্রতি আমার প্রথম, আর তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম, আমি যদি ফিরে না আসি তাহলে বাচ্চাকে ঠিকমতো। আরেকটা কথা সেদিন জানছিলাম যে ঠাকুর না করুক এরম যেন আর না হয়, এরা যখন যায় ওই রকম সামিটে বা ওরকম জায়গায় তখন চিঠি লেখে এবং চিঠিটা থাকে সেনাদের কাছেই, সেনাবাহিনীর কাছেই থাকে। যদি দেহ না মানে যদি প্রাণ না ফেরে তাহলে চিঠিটা ফ্যামিলিকে দেওয়া হয় এবং সেখানে লিখে যায় যে আমি স্বামীর দায়িত্ব পালন করে যেতে পারলাম না, বা মাকে লেখে আমি সন্তানের দায়িত্ব, এবার আমি ভারত মায়ের দায়িত্ব পালন করে গেলাম, সামনে এবার তোমাদের দায়িত্ব। মানে সত্যি মানে যখন মনে মনে ভাবি যে কি দরকার এই যুদ্ধে, কি দরকার, মানে প্রত্যেকের কথাই বলছি, মানে কোনো আর যেন যুদ্ধ আর যেন দেখতে না হয়। আমার কথাতে হয়তো কিছু যাবে আসবে না, কেননা ছোট ছোট জায়গায় ছোট ছোট মানুষের এই যে এক একটা নিরবিচ্ছিন্ন যে এক একজন মানুষ, তাদের ভিতরে আমাদের মধ্যেই কত যুদ্ধ চলছে। এই যুদ্ধ না থামলে পাহাড়ের যুদ্ধ থামবে না, কারণ এই যুদ্ধওয়ালা মানুষ এরাই তো লাগাচ্ছে যুদ্ধ, কাজেই যুদ্ধ প্রথমে এখানে থামাতে হবে। তো যাই হোক, আজকে কার্গিল দিবস, আজকে চোখের সামনে আমাদের দেখা বরখা দত্ত তখন রিপোর্টিং করছিল এবং দেখছিলাম, লাইভ দেখাচ্ছিল। এখন ভাবলে খুব অবাক লাগে যে সেই সময় চোখের সামনে যাদের দেখেছি কথা বলতে, বিক্রম বাত্রা কথাটা হবে, বা এরকম অনেক সোলজার্সে যারা ওই জোশ মানে শুনছি আমরা, লাইভ টেলিকাস্ট হচ্ছে, পরে যখন শুনলাম যে তারা আর নেই, একদম ছোট ছোট মানে ইয়াং তরতাজা প্রাণ, তারা আর বাড়িতে ফেরেনি, তখন ভাবি যে এই ভিডিওটার মাধ্যমে আজকে আমি ওইটাই মানে আমার ভিতরে যা চলছে আমি সেটাই শেয়ার করছি যে দরকার কি এরকম যুদ্ধের। বর্ডারগুলো ঠান্ডা হোক, সবাই সবার জিনিস নিয়ে ঠান্ডা থাকুক, কথা হোক, ডায়লগ হোক, যুদ্ধ থেমে যাক। তো যাই হোক, এরকম যুদ্ধ যেন আর না হয়, আর যেন এভাবে মানুষকে প্রাণ হারাতে না হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো তোমরা, আর এই যারা চলে গেছে বা যারা জয়েন করছে মিলিটারিতে আমাদের জন্য, তাদের প্রত্যেকের জন্য আমরা যেন অন্তত রোজ না হলেও অন্তত যেন সপ্তাহে 2 দিন হোক 3 দিন হোক, আমরা যেন এদের জন্য, এদের কথা ভেবে আমরা যেন প্রার্থনা রাখতে পারি। তো ভালো থেকো তোমরা সবাই। সামনের বার আমি আমার কথা সবসময় বলি যে আমি আমার লাইফটাকে আমি যদি কজ দিয়ে চালাতে পারি, সব সময় চেষ্টা করি। একমাত্র আমার বিরক্তিটা আমি এখনও সরাতে পারিনি, যদি বিরক্তিটাও কুস্তি করতে করতে সরাই তো আমাকে একটা অফার নিশ্চয়ই দেওয়া হবে যে কীরকম জীবন তুমি চাও। তো আমি একজন সোলজারের জীবন চাই, আমি আগামী জন্মে আমার চোখ ভালো থাকবে, আমার শরীর ঠিক থাকবে, আমি যেন দেশ ও মাতৃকার জন্য কাজ করতে পারি। এবার বলে কাজ নয়, এবার বন্দুক হাতে আমি একদম বর্ডারে থাকতে চাই। যেভাবে যদি ডায়লগ করে দেশের কাজ হতে হয় আমি তাতেও রাজি আছি, যদি রাইফেল চালিয়ে, যদি যেভাবে হোক আমি একজন সৈনিকের জীবন আমি চেয়ে নেব তাহলে। তো সেই কারণেই আমি সারাদিন কজ করি এবং তোমাদেরও বলি যে সেই সময়টা যখন রিকনস্ট্রাকশন হয় আমরা কিন্তু নিজের জীবনের কমান্ড দিতে পারি যে আমরা কীভাবে জন্ম চাই, কিন্তু তার জন্য এমনি হবে না, ম্যাজিক তো না, আমাকে খাটতে হবে, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। তো আমাকে অনেক ডিসিপ্লিনে থাকতে হবে, ভালো ভালো কথা ভাবতে হবে, ঝগড়া করা চলবে না, মানুষের সম্বন্ধে খারাপ কথা বলা যাবে না, এমনি বলে না হে একটা মজা করে বলে না, এসে হি না, মানে হেই মজা করে বলে, ওরম করে জীবন কাটিয়ে দিলে চলবে না। চিন্তাভাবনা করে প্রত্যেকটা মোমেন্টকে সাক্ষী রেখে যাতে আমি ভগবানের সাথে দর কষাকষি করতে পারি যে আমাকে তুমি বলেছিলে, আমাকে তুমি তাহলে সৈনিকের জীবন দাও, এবং যদি সৈনিকের জীবন পাই তাহলে সৈনিক হয়েই প্রার্থনা করব, যাতে বর্ডারে বসে প্রার্থনা করব
যাতে যুদ্ধ থেমে যায়। কেননা এ জন্মের প্রার্থনা তো যাবে না। আমি যদি সৈনিক হই বা যাই হই, আমার প্রার্থনা আমার সাথেই থাকবে, প্রার্থনা তো কোথাও যাবে না। ওই প্রার্থনা আমি বর্ডারে বসে করবো, যাতে যুদ্ধ থেমে যায়। তো যুদ্ধ থেমে যাক, পৃথিবী আবার ঠান্ডা হোক। তো খুব ভালো থেকো তোমরা সকলে, আর কজে থেকো।